আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসকে রসায়নের প্রাণ বলা হয়, কারণ একমাত্র ইলেকট্রন বিন্যাস দিয়ে তুমি রসায়নের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসকে ব্যাখ্যা করতে পারো। আজকে আমরা এই ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে বুঝবো। তো এখানে একটা চিত্র আঁকছি। ধরো যে এটা একটা চারতলা বিল্ডিং। এই চারতলা বিল্ডিং এর এটা প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এবং এটা হচ্ছে চতুর্থ তলা। আমি মনে করি যে আমাদের প্রথম তলায় একটা রুম, দ্বিতীয় তলায় দুটা রুম, তৃতীয় তলায় আমাদের তিনটা রুম এবং 4 নম্বর তলায় আমাদের 4টা রুম আছে। আমি চিন্তা করি যে আমাদের এই রুমে প্রথম তলায় যে রুম, সেটাকে আমি ধরতেছি 1S। এখানে 1 হলো প্রথম তলা আর এসটা হলো রুম। আমি চিন্তা করি যে আমাদের রুমে, আমাদের এই বিল্ডিং এ 4 প্রকারের রুম আছে। রুমগুলোর নাম S, P, D এবং F। তাহলে আমাদের প্রথম তলার রুমটার নাম হলো 1S। দ্বিতীয় তলায় দুইটা রুম। আমি ধরে নিলাম যে আমাদের রুম দুটার নাম হলো, একটার নাম 2S, একটার নাম 2P। তিন তলায় তিনটা রুম, একটা হচ্ছে 3S নামে রুম আছে, 3P নামে রুম আছে এবং 3D নামে রুম আছে। 4 তলায় 4টা রুম, 4S, 4P, 4D, 4F। তাহলে আমি আরো ধরে নিই যে আমাদের এস নামের যে রুম, এই এস রুমগুলোতে সর্বোচ্চ 2 জন থাকতে পারে। পি নামে রুমগুলোতে সর্বোচ্চ 6 জন থাকতে পারে। ডি নামের যে রুমগুলো আছে সেখানে সর্বোচ্চ 10 জন থাকতে পারে এবং এফ নামে যে রুমগুলো আছে সেগুলোতে সর্বোচ্চ 14 জন থাকতে পারে। আমি আরো ধরে নিই যে আমাদের রুমগুলা, এই রুম যেগুলো আছে এগুলো হচ্ছে শক্তি স্তর। সরি, রুম না, আমাদের যে তলাগুলো আছে, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এগুলোকে ধরলাম শক্তি স্তর এবং প্রত্যেকটা তলায় যে রুমগুলো আছে এই রুমগুলোকে ধরলাম আমাদের উপশক্তি স্তর। উপশক্তি স্তর। তার মানে আমাদের প্রথম তলা প্রথম শক্তি স্তর, যেখানে উপশক্তি স্তর একটা। দ্বিতীয় তলা দ্বিতীয় শক্তি স্তর, যেখানে উপশক্তি স্তর বা রুম 2টা। তৃতীয় তলা তৃতীয় শক্তি স্তর, যেখানে উপশক্তি স্তর বা রুম 3টা এবং চতুর্থ তলায় আমাদের কি রুম 4টা। তার মানে চতুর্থ শক্তি স্তরে আমাদের উপশক্তি স্তর হলো 4টা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের শক্তি স্তর, যততম শক্তি স্তর, সেই শক্তি স্তরের উপশক্তি স্তরের সংখ্যা ঠিক ততটা। যেমন দেখো, প্রথম তলা মানে একটা রুম, দ্বিতীয় তলা মানে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টা, তৃতীয় তলা 3টা উপশক্তি স্তর, চতুর্থ তলা 4টা শক্তি স্তর। তাহলে পঞ্চম তলায় কটা হবে? 5টা শক্তি স্তর। তাহলে আমরা এখান থেকে একটা বলতে পারি, যে কোনো শক্তি স্তরে সেই শক্তি স্তরে সমান সংখ্যক উপশক্তি স্তর থাকে। এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখন মনে করো যে এই বিল্ডিং এ একজন মানুষ আসলো। একটা মানুষ এসে অবশ্যই নিচ তলাতে ঢুকবে, কারণ তার তার পাখা নাই যে উপর তলাতে উঠে যাবে, এমন তো না। তাহলে একটা মানুষ আসবে, এসে প্রথম তলা ঢুকবে, যেটা দেখবে যে এখানে একটা রুম খালি আছে। তাহলে সে ওই রুমে প্রবেশ করবে। তাহলে মানুষ প্রবেশ করা মানে কোনো একটা মৌলের ভিতরে আমি ইলেকট্রন প্রবেশ করাচ্ছি। তাহলে তার প্রকাশটা কি হবে? 1s1। এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন মনে করো যে 2জন মানুষ আসলো। তাহলে তারা কি করবে? ঢুকবে নিচতলায়, ঢুকে দেখবে নিচতলায় 2টা সিট খালি আছে, কারণ এস রুমে সর্বোচ্চ থাকতে পারে 2 জন। তাহলে তারা কষ্ট করে উপরের দিকে যাবে না, তাহলে তারা 2 জনই ওই প্রথম তলাতেই থেকে যাবে। তাহলে 1s2, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন মনে করো 3 জন লোক আসলো। তাহলে 3 জন লোক আসলে 2 জন লোক আমাদের প্রথম তলায় থাকবে, কারণ এখানে জায়গা খালি নাই। 2 জন লোক প্রথম তলায় থাকবে এবং 3 নম্বর লোকটা কি করবে? উপরের দিকে যাবে, উপর তলায় যাবে। কারণ কি? আমাদের এখানে জায়গা খালি নেই। তাহলে প্রথম তলায় 2 জন লোক ঢুকলো এবং দ্বিতীয় তলায় 1 জন লোক চলে যাবে। এটা কি? প্রথম রুমে ঢুকবে, 2s1। এটা আমাদের লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেন হিলিয়াম, এরপরে কি? লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই যে মানুষ বা ইলেকট্রন এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে, মানে কোন রুম থেকে কোন রুমে যাবে, অর্থাৎ ইলেকট্রন কোন উপশক্তি স্তর থেকে কোন উপশক্তি স্তরে যাবে, এর জন্য একটা নিয়ম আছে যেটাকে বলা হয় আউফবাউ নিয়ম। আউফবাউ একজন বিজ্ঞানীর নাম,
তার নাম অনুসারে তার এই নীতিটাকে বলা হয় আউটবাউ নীতি। আউটবাউ একটা জার্মান শব্দ, জার্মানি বিজ্ঞানী। আউটবাউ এর বাংলা অর্থ হলো উপরের দিকে ওঠা, মানে বিল্ডিং আপ মানে উপরের দিকে ওঠা, গড়ে তোলা। ঠিক আছে, তাহলে আমরা এখন এই আউটবাউ নীতিটা শিখবো। যে আউটবাউ কি বলেছিলেন? আউটবাউ বলেছিলেন যে কোন একটা মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রথমে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে উপরের দিকে ধাবিত হবে। এটা হচ্ছে আউটবাউ নীতি। তাহলে কোন শক্তি স্তরের শক্তি কম, কার শক্তি বেশি, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো হচ্ছে n প্লাস এন এর নিয়ম অনুযায়ী। n প্লাস এন, যেখানে n হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এলটা হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। যদি বলা হয় প্রথম শক্তি স্তরের জন্য আমাদের n এর মান হবে 1, দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান হবে 2, তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান হবে 3। অর্থাৎ যততম শক্তি স্তর n এর মান হবে ঠিক তত। এটাকে অনেক সময় কে এল এম এন এভাবে প্রকাশ করা হয়। কে মানে প্রথম শক্তি স্তর, এর মানে দ্বিতীয় শক্তি স্তর, কে শেল, এল শেল, এম শেল, শেল মানে শক্তি স্তর। তাহলে এন দিয়ে আমি কি বুঝি? আমি প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম, এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম নাম্বার। মানে এন এর মান দ্বারা আমি একটা শক্তি স্তরের আকার এবং আকৃতি বুঝতে পারি। এল কি? এল হলো সহকারী কোয়ান্টাম নাম্বার। আমি একটু লিখে দিই। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে উপশক্তি স্তর এস এর জন্য, মানে এস এর জন্য মনে রাখবো, এটা এস এর জন্য এর সমান হবে 0, পি এর জন্য এর সমান হবে 1, ডি এর জন্য এর সমান হবে 2 এবং এফ এর জন্য এর সমান হবে 3। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে 1s এবং 2s এর মধ্যে কার শক্তি কম, তখন তুমি দেখবা যেখানে এন এর মান কত 1 আর এস এর জন্য কত, যেহেতু আমরা করে আসছি n প্লাস এন নীতি, এস এর জন্য কত 0, তাহলে এটা মান কত আসছে 1 এবং এখানে 2 প্লাস এখানে যেহেতু এস তার মানে 0, এখানে হবে 2। তাহলে অবশ্যই 1s এর শক্তি কম, তাই ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করবে, এরপর 2s যাবে। এখন আমরা যে এখানে ডায়াগ্রামে লিখছি, এখান থেকে আমরা ইলেকট্রন প্রবেশের সিকোয়েন্সটা বুঝতে পারবো। কিরকম? দেখো ইলেকট্রন প্রবেশের সিকোয়েন্সটা লিখে দেই। ইলেকট্রন প্রথমে যাবে 1s এ ঢুকবে, এরপরে কি কিন্তু ঘুরে 2s, এরপরে 2p তে যাবে, এরপরে 3s যাবে, এরপরে 3p, এরপরে 4s, এরপরে 3d, এরপরে 4p, এরপরে কি 5s, এরপরে কি আবার 4d, 5p এবং 6s। এভাবে আমাদের ইলেকট্রন একের পর এক প্রবেশ করতে থাকবে। তো আমরা এই জিনিসটাকে একটু ছন্দ হিসাবে মনে রাখবো। দেখো আমরা এটাকে ছন্দ হিসাবে মনে রাখবো যে শোনো শোনো মানে এস এস, শোনো শোনো প্রিয়া শোনো, পিতে প্রিয়া, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো দুইবার হবে। তারপরে ডিপি এস করো, ডিপি এস করো, তারপরে এফ ডি পি এস করো। এটা আরো অনেক বড় হবে, কতদূর পর্যন্ত আমাদের ইলেকট্রোমিটার করা লাগবে না। তাহলে আমরা এটাকে ছন্দ হিসাবে মনে রাখবো কি, যে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, তারপর এফডিপিএস করো। তাহলে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী আমরা ইলেকট্রোমিটারটা করবো। তাহলে এই যে n প্লাস এল এর নীতি অনুযায়ী আমরা কোনো একটা মৌলেতে ইলেকট্রন প্রবেশ করাবো। যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, যার শক্তি বেশি সেখানে পড়বে। এখন যদি কোনো একটা শক্তি শক্তি সমান হয় তখন কি হবে? যেমন ধরো এখানে তোমাকে বলা হলো যে 3d আর 4p, 3d এবং 4p চিন্তা করি আমরা। 3d এর ক্ষেত্রে শক্তির মান কত আসে 3, আর ডি এর জন্য এস এর মান কত, ডি এর জন্য এল এর মান কত s 0 1 2, ডি এর জন্য এল এর মান হবে 2, এটা হবে 5, এখানে কত হবে 4, এখানে হবে পি এর জন্য এল এর মান কত 1, এখানে হবে 4, 4 এবং প্লাস 1 এখানে হবে 5। তাহলে দেখো এই দুই ক্ষেত্রে কিন্তু n প্লাস এল এর মান সমান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হলো যদি কখনো n প্লাস এল এর মানটা সমান হয়, এক্ষেত্রে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তাহলে এখানে n এর মান কম কোথায় 3 এর ক্ষেত্রে কম, তার মানে এখানে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরপরে
4 পিতে যাবে। তাহলে আমরা আউটগোয়িং নিয়ম অনুযায়ী আমরা শিখলাম যে n প্লাস l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা কয়েকটা ইলেকট্রন দেখি। তোমাকে বলা হলো যে সোডিয়ামের ইলেকট্রন বের করো। সোডিয়াম 11 আমি লিখবো 1s শোনো শোনো প্রিয়া শোনো। তারপরে কি ডিপিএস করো ডিপিএস করো। আমাদের যদি 11টা ইলেকট্রন অত দূর যাওয়া লাগবে না, তাহলে এখানে 1s2 2s2 কেন? কারণ এখানে সর্বোচ্চ দুজন থাকতে পারে। এখানে হবে কি 6 6 7 10, এখানে হবে কত 1 11টা হয়ে গেল। এরপর যদি তোমাকে বলা হয় যে ম্যাগনেসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তোমার এখানে আমি যদি সোডিয়াম ম্যাগনেসিয়াম চিন্তা করি, ম্যাগনেসিয়াম 12, তখন শুধু শেষের দিকে এটা সেম থাকবে, এখানে হবে 3s2। এবার যদি বলি অ্যালুমিনিয়ামের বের করো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন করো 30, তো প্রথমের দিকে সেম থাকবে, এখানে হবে 3s2 12, যেহেতু এখানে আর জায়গা নেই 3s এর পর ইলেকট্রন কোথায় যায় 3p-তে যায়, তাহলে 3p-তে 1 হবে। তাহলে আমাদের এই যে সিকোয়েন্সটা শোনো শোনো ইয়ার শোনো ইয়ার শোনো ডিপিএস করো ডিপিএস করো তারপর এফডিএস করো, তাহলে আমরা এই সিকোয়েন্সটাতে আমরা ইলেকট্রন প্রকাশ করবো। ধন্যবাদ সবাইকে।